হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। ইরান আজকে কতগুলো দেশের ওপর একসাথে হামলা করেছে, কোথায় কোথায় করেছে আপনাদের সাথে আলোচনায় বসবো। তার সঙ্গে বন্ধুরা, বাহরাইনের টেলিকম কোম্পানি বেটেলকোতে হামলা হয়েছে। আর এই কোম্পানি আর অ্যামাজন ওয়েব সার্ভিসের সম্পর্ক কি, কেন এই টার্গেট বেছে নিয়েছে ইরান, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইসরায়েলের ওপর একসাথে তিন দিক থেকে হামলা হয়েছে। ইরান, হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতি, তিনটি আলাদা ফ্রন্ট থেকে ইসরায়েলের উপর হামলা হয়েছে। কুয়েত এয়ারপোর্ট আর কাতারের পোর্টে হামলা হয়েছে। সঙ্গে বন্ধুরা, ট্রাম্পের হোয়াইট হাউসে স্পেস কনফারেন্স, এই লোকটা আজকে কি বললো এ নিয়েও আপনাদের সাথে থাকবে। তো বন্ধুরা, চলুন আপনাদের সাথে একটা একটা শুরু করে। দেখুন, আজকে সকালে ইরানের প্রথম হামলাটা হয়েছে বাহরাইনে, এবং এই হামলাটা দেখলে বোঝা যায় যে ইরান এখন একটা সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজিতে কাজ করছে। বাহরাইনের হামলা, জেলায় একটা একটা কোম্পানি আছে, নাম হচ্ছে বেটেলকো। তো বাহরাইন টেলিকমিউনিকেশন কোম্পানি, এই দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি হলো এটা। এদের হেডকোয়ার্টার আজকে সকালে ইরানের মিসাইল এসে পড়েছে। এখন তুমি বলতে পারো, ঠিক আছে, একটা টেলিকম কোম্পানিতে হামলা হয়েছে, এতে কি এসে গেল? আসলে ব্যাপারটা এখানেই। এই ব্যাটেলকো কোম্পানির সাথে অ্যামাজন ওয়েব সার্ভিসের একটা বিশাল চুক্তি। এডাব্লিউএস এর ডেটা সেন্টার, মানে যে সার্ভারগুলোতে কোটি কোটি মানুষের ডাটা আছে, সেগুলোর দেখাশোনার দায়িত্ব এই ব্যাটেলকোর কাছে। বাহরাইনে এডাব্লিউএস এর যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা এই কোম্পানির ওপর নির্ভরশীল। মানে ইরান শুধু একটা বিল্ডিং ধ্বংস করেনি, ইরান একটা বার্তা দিয়েছে, আমরা এবার টেক ইন্ডাস্ট্রিগুলোকেও টার্গেট করছি। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, এই বড় বড় আমেরিকান টেক কোম্পানিগুলো মিডল ইস্টে যে ব্যবসা করছে, সেটা এখন আর সেফ না। আর এর সাথে ইলন মাস্কের স্টারলিংকের কথা বলা হয়েছে। ইরান স্পেশালি বলে দিয়েছে, স্টারলিংক এখন আমাদের ভ্যালিড টার্গেট। বাহরাইন, কুয়েত, ইউএই, এই দেশগুলোতে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। ইরানের মেসেজে পরিষ্কার, এই সার্ভিসগুলো বন্ধ করতে হবে, নয়তো হামলা হবে। এবার একটু ভাবো, স্টারলিংক কেন টার্গেট? কারণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট দেয়, মানে স্থলপথ কেবল কেটে দিলেও কাজ হবে না, স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ থাকবে। আমেরিকার সেনাবাহিনী, ইসরায়েলের সেনাবাহিনী, মিডল ইস্টের বিভিন্ন সরকার, এরা সবাই স্টারলিংক ব্যবহার করছে যোগাযোগের জন্য বর্তমানে। ইরান এই যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইছে। এটা শুধু প্রতিশোধ না, এটা একটা সুচিন্তিত স্ট্র্যাটেজি। শত্রুর চোখ আর কান বন্ধ করে দাও, তারপর বাকি কাজ অনেক সহজ হয়ে যাবে। দেখুন, আজকে দিনের সবচেয়ে বড় খবর হলো, এবং সবচেয়ে চিন্তার যে খবর, সেটা হলো ইসরায়েলের ওপর হামলা। কারণ এই হামলা একটা দিক থেকে আসেনি, তিনটে আলাদা আলাদা দিক থেকে একসাথে এসেছে। ইরানের দিক থেকে ক্লাস্টার মিসাইল এসেছে। এই ক্লাস্টার মিসাইল মানে জানো কি? একটা মিসাইল ছোড়া হয়, সেটা ওপরে গিয়ে ফেটে যায়, আর তার থেকে অনেকগুলো ছোট ছোট বোমা বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। একটা মিসাইলে একসাথে বিশাল একটা এলাকা কভার হয়ে যায়। তো ইসরায়েলে মিডিয়া রিপোর্ট করছে, আজকে তাদের মোট 11টা জায়গায় বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এই ক্লাস্টার মিসাইলের কারণেই। এই হামলার ঠিক একই সময়ে লেবানন থেকে হিজবুল্লাহ হামলা শুরু করেছে। হিজবুল্লাহ ইরানের সবচেয়ে কাছের মিত্র। এরা লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে আঘাত করছে। আর তৃতীয় দিক থেকে ইয়েমেন হুতি বাহিনী, দক্ষিণ থেকে মিসাইল আসছে। একই সময়ে একই দিনে তিনটে আলাদা গ্রুপ ইসরায়েলকে তিন দিক থেকে আঘাত করছে। এখন একটু ভাবো, এটা কি সাথে সাথে হয়ে গেছে নাকি পরিকল্পিত? এটা পরিকল্পিত। এই তিনটে গ্রুপের মধ্যে কোঅর্ডিনেশন আছে। এরা একে অপরের সাথে যোগাযোগ করে, সময় ঠিক করে, তারপর একসাথে হামলা করে। এটাকে মিলিটারি লঞ্চে বলে এক ধরনের সাইক্রোনাইজড অ্যাটাক। মানে একসাথে এতগুলো দিক থেকে আঘাত এলে ডিফেন্সের সিস্টেম ওভারওয়েলমড হয়ে যায়। ইসরায়েলে আয়রন ডোম অনেক কার্যকর একটা মিসাইল ডিফেন্স সিস্টেম, কিন্তু এই সিস্টেমেরও একটা সীমা আছে। একসাথে এতগুলো দিক থেকে এতগুলো মিসাইল আসলে সব ইন্টারসেপ্ট করা কঠিন হয়ে পড়ে। ইসরায়েলি মিডিয়া এখন এটা স্বীকার করছে, পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। বন্ধুরা, কুয়েত থেকে একটা বড় আপডেট আসছে। কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আজকে ড্রোন হামলা হয়েছে। কুয়েতের সিভিল এভিয়েশন অথরিটি মুখপাত্র আবদুল্লাহ আল রাজি নিজে বলেছেন, ইরান আর তাদের কিছু সংগঠন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলা করেছে।
এয়ারপোর্টের কাছে তেলের ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কগুলোতে আগুন ধরে গেছে। ইমার্জেন্সি টিম পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে কোনো মানুষ হতাহত হয়নি, কিন্তু সম্পত্তির প্রচুর ক্ষতি। এবার একটা জিনিস লক্ষ্য করো, ইরানের হামলায় এখন পর্যন্ত কোথাও মানুষ মারা যাচ্ছে না বললেই চলে। ইরান টার্গেট করছে শুধু ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, রাস্তা, বন্দর, এয়ারপোর্ট, টেলিকম টাওয়ার, তেলের ট্যাঙ্কার, কিন্তু সরাসরি মানুষ মারার হামলা করছে না। এটা কেন? কারণ ইরান চাইছে না যুদ্ধটা আরো বড় হোক। ইরান চাইছে অর্থনৈতিক চাপ তৈরি করতে। যদি কুয়েত, বাহরাইন, কাতারের ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই দেশগুলো ভাববে আমরা কেন আমেরিকার পক্ষে থাকব। আমাদের তো নিজেদেরই লোকসান হচ্ছে। মানে ইরানের টার্গেট শুধু সামরিক বিজয় না, ইরানের টার্গেট হলো এই আরব দেশগুলোকে আমেরিকার কোয়ালিশনের থেকে বের করে নিয়ে আসা। বন্ধুরা, কাতারের উপকূলে একটা জাহাজে হামলা হয়েছে, আর এই হামলায় পুরো ডিটেইল এখনো সব জানা যায়নি, কিন্তু হামলার খবর নিশ্চিত হয়েছে। কাতার একটা দেখো ছোট দেশ হলেও কাতারের গুরুত্ব বিশাল। কারণ কাতার আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আছে কাতারে, আল উবেদা এয়ারবেস। এই নামটা আপনারা অনেকবার শুনেছ। আর এই ঘাঁটি থেকেই আমেরিকার বায়ুসেনা মিডল ইস্টে অপারেশন চালায়। এছাড়া কাতার বিশ্বের সবচেয়ে এলএনজি মানে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশগুলোর একটা। কাতারের বন্দরে হামলা মানে শুধু একটা জাহাজ ডোবানো না, এটা কাতারকে একটা সতর্ক বার্তা। তোমার শিপিং রুট নিরাপদ না, তোমার এই এলএনজি ব্যবসা নিরাপদ না, এনার্জি ব্যবসা নিরাপদ না। তুমি আমেরিকার পাশে থাকলে এই ক্ষতি আরো বাড়বে। বন্ধুরা, আসি সবচেয়ে মজার অংশে, ডোনাল্ড ট্রাম্পের কথায়। আজকে হোয়াইট হাউসের সাংবাদিকরা ট্রাম্পকে একটা প্রশ্ন করেছিলেন, তেলের দাম বাড়ছে কেন। সেটার জবাব দিতে গিয়ে ট্রাম্প যা বললেন সেটা শুনলে হাসি পাবে, আবার একটু দুঃখও লাগবে। তো ট্রাম্প বললেন, দেখো আমার মনে হয় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের সেনা ইরান থেকে ফিরিয়ে আনবো। আর যেই আমাদের সেনা ফিরবে, তেলের দাম ধপ করে নিচে নেমে আসবে, এবং এটা তোমরা খুব শীঘ্রই দেখবে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, কিন্তু ডিল ছাড়া কিভাবে ফিরবেন। তো তখন ট্রাম্প বললেন, কোনো ডিল লাগবে না, কোনো কথাবার্তা লাগবে না, কোনো চুক্তি লাগবে না। আমরা আমাদের টার্গেট পূরণ করব, তারপর চলে আসব। ইরানের সাথে কোনো ডিল করব না। সাংবাদিকরা আবার জিজ্ঞেস করলেন, আপনি কি ইরানে রিজিম চেঞ্জ চেয়েছিলেন। ট্রাম্প বলল, দেখো রিজিম চেঞ্জ তো হয়েই গেছে, আমরা আলী খামেনিকে মেরে দিয়েছি, তার চেয়ারে অন্য একজন বসে গেছে, তাহলে রিজিম চেঞ্জ হয়ে গেছে না। এরপর ট্রাম্প বললেন, আমাদের সেনা ইরানে যা করছে সেটা অসাধারণ। আগামী 10 বছরও ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। আমরা তাদের সব মিসাইল ফ্যাক্টরি, সব লঞ্চার, সব সাইট ধ্বংস করে দিয়েছি। এখন বন্ধুরা, এই কথাগুলো শুনে একটু থামো, একটু ভাবো। ট্রাম্প বলছেন ইরানের ক্ষমতা শেষ, ইরান আর হামলা করতে পারবে না। আর ঠিক সেই একই দিনে ইরান বাহরাইনে মারছে, কুয়েতে মারছে, কাতারে মারছে, ইসরায়েলে মারছে। এই দুটো জিনিস কি একসাথে সত্যি হতে পারে? হতে পারে না। তার মানে হয় ট্রাম্প মিথ্যে বলছেন, অথবা ট্রাম্প নিজেই জানেন না মাঠে কি হচ্ছে। দুটোর যে কোনো একটা তো সত্যি, আর দুটোই সমান উদ্বেগজনক। ট্রাম্প আসলে এখন একটা কঠিন জায়গায় আছেন, সরাসরি হার স্বীকার করতে পারছেন না, কারণ তাতে তার রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ। আবার জয়ের দাবিও করতে গেলে ইরান পরের দিনই হামলা করে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে। এই ট্রাম্প একটা মাঝামাঝি রাস্তায় হাঁটছেন, বলছেন আমরা প্রায় শেষ করে ফেলেছি, আর 1-2 সপ্তাহ, এই 1-2 সপ্তাহের গল্প আর শেষ হচ্ছে না বর্তমানে। বন্ধুরা, আরেকটা বড় আপনাদের বিষয় বলি, স্ট্রেট অফ হরমুজ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এই প্রণালী দিয়েই পারস্য উপসাগর থেকে তেলের জাহাজ বের হয়। বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় 20% এই পথে যায়। এই পথ বন্ধ থাকলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। আমেরিকা অনেক চেষ্টা করছে এই প্রণালী খুলতে, অনেক দেশকে ডেকেছে, আমাদের সাথে এসো, একের সাথে এই পথ খুলি, কিন্তু কেউ আসছে না। সবাই ইরানের মিসাইলের ভয়ে দূরে থাকছে। ইউএই কিছুটা ভাবছে যে যাবে কিনা আমেরিকার সাথে, কিন্তু ইরানের হামলার ভয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো সৌদি আরব চুপ, জর্ডান চুপ, মিশর চুপ, কেউ আমেরিকার পাশে দাঁড়াতে আসছে না। এটাই আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা বলতে পারেন আজকের বর্তমানে।
বছরের পর বছর মিডল ইস্টে টাকা ঢেলে সামরিক ঘাঁটি বানিয়ে অস্ত্র বিক্রি করে যে সম্পর্ক তৈরি করেছিল সেই সম্পর্কগুলো এখন কাজে আসছে না। কারণটা সহজ, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয় এখন আমেরিকার প্রতি চেয়েও বড় হয়ে গেছে। এই আরব দেশগুলো ভাবছে আমেরিকা হয়তো দূর থেকে সাহায্য করবে, কিন্তু ইরানের মিসাইল তো সরাসরি আমাদের দেশে এসেই পড়বে। তো আজকের সব ঘটনাগুলি আপনাদের একটু বলে দিচ্ছি। দেখুন, এই যুদ্ধটা যেদিকে যাচ্ছে সেটা আমেরিকা বা ইসরায়েল যেদিকে চেয়েছিল সেদিকে যাচ্ছে না। এটা আপনারা কনফার্ম হয়ে বলতে পারেন। ইরানকে দুর্বল করার জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু ইরান প্রতিদিন হামলা করে প্রমাণ করছে যে তারা দুর্বল হয়নি। ট্রাম্প বলছেন 1-2 সপ্তাহ শেষ হবে, কিন্তু মাঠের বাস্তবতা অন্য কথা বলছে। হরমুজ প্রণালী বন্ধ, কোনো মিত্র পাশে আসছে না। ইরান প্রতিদিন নতুন নতুন টার্গেটে হামলা করছে, তেলের দাম বাড়ছে, বিশ্ব অর্থনীতিতে চাপ পড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকার কাছে দুটো পথ খোলা আছে: এক, যুদ্ধ আরো বাড়াও; দুই, কোনোভাবে বেরিয়ে যাও এবং নিজেকে জয়ী বলে দাবি করো। উল্টোপাল্টা ট্রাম্পের কথা শুনলে মনে হচ্ছে দ্বিতীয় পথেই হারছেন, কিন্তু সেই পথেও সমস্যা আছে। কারণ ইরান ছেড়ে দেওয়ার পর ইরান আরো শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে, আর সেটা ভবিষ্যতে আরো বড় সমস্যা তৈরি করবে। বন্ধুরা, আজকের জন্য আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আর আপনারা কোন আপডেটটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে